কত না ভাগ্যে আমার, ব্যর্থতা কি আবার? একটু ইস্টবেঙ্গল একটু আলোচনা করব। কত না ভাগ্যে আমার, ব্যর্থতা কি আবার? একটা প্রশ্ন। আজকে দেখলাম আমার চ্যাট ফোরামে এক ইস্টবেঙ্গলের একটা ফ্যান গ্রুপ একটা টুইট ট্যাগ করেছে, হ্যাপি মাদার্স ডে বলে, ইন্টারন্যাশনাল মাদার্স ডে। তো এগুলো ইমোশনের ব্যাপারে নিয়ে বলতে চাই না, শুধু আমি জানি না কখনো মা কখনো মন্দির, ক্লাবটা ঠিক কী জায়গায়, সেই বিষয়টা এটা একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু ব্যর্থতা কি আবার হবে ইস্টবেঙ্গলের সামনের মরশুমে? একটু আলোচনা করা যাক। কেননা এই ব্যর্থতা হবে কি হবে না, এটা পুরোপুরি কর্মযোগের ওপর নির্ভর করছে। আপনি কি কর্ম করছেন, ভাগ্যের কোনো হাত নেই এখানে। আমি জানি নিতু বারবার বলে থাকে যে ভাগ্যের জন্য ইস্টবেঙ্গল নাকি বহু বছর আই লিগ জেতেনি। মানে ন্যাশনাল ফুটবল লিগটা আই লিগ রিব্র্যান্ডেড হয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গল একবারও জেতেনি, এবং নিতু প্রত্যেকবার ভাগ্যকে দোষ দেয়। এবং ইস্টবেঙ্গলের ফ্যানরাও, ফ্যান গ্রুপ, ইস্টবেঙ্গল ইউটিউবার, প্রত্যেকে ভাগ্যকে দোষ দেয়। কিন্তু সত্য কথা হলো, মানে যেটা সত্য ঘটনা, একটা মরশুম যখন মর্গান কোচ ছিল, ইস্টবেঙ্গল লিগ জিতবে মনে হচ্ছিল, কিন্তু এই সালগাঁওকার করিম বেঞ্চারিফের সালগাঁওকারের সাথে ইস্টবেঙ্গল হেরে যায় একটা অ্যাওয়ে ম্যাচে। তারপরে ইস্টবেঙ্গল কিন্তু পিছোতে শুরু করে। সেই মরশুমটা ছাড়া একটা মরশুমে ইস্টবেঙ্গলের আই লিগ জেতার সম্ভাবনা ছিল না। ইস্টবেঙ্গল তো সেকেন্ড হয়েছে, কিন্তু অনেক স্কুল আছে, পাড়ার স্কুল, যেখানে ফার্স্ট বয় এবং সেকেন্ড বয়ের মধ্যে অনেকটা ফারাক থাকে। তো সেরকমই ইস্টবেঙ্গলের সাথে যে ফার্স্ট বয় হয়েছে, যে লিগ জিতেছে, তার বিস্তর ফারাক ছিল। তো পয়েন্টের ফারাক না থাকলেও কিছু ক্ষেত্রে আপনারা যদি মনে করার চেষ্টা করেন, দেখবেন অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল ফ্যানদের মনে আশা ছিল না সেই বছর ইস্টবেঙ্গল জিতবে। সেকেন্ড হবে এই আশাটা ছিল, কিন্তু জিতবে সেই আশাটা ছিল না। তো এটা বাস্তব, এটাই বাস্তবতা। আর নিতুকে কেউ চেপে ধরলে নিতু পাল্টা সেই সাংবাদিককে বলে, তোরা বল না কী করতে হবে। মানে কত বড় একজন অপদার্থ, বুঝতে পারছেন? একটা সংস্থার নায়ক বা সংস্থার শীর্ষ পদে যিনি বসে আছেন, তিনি সাংবাদিকদের বলছেন তোরাই বল কী করতে হবে। এর চেয়ে পদত্যাগ করে দেওয়া ভালো। জায়গায় আমি পদত্যাগের ব্যাপারে যাচ্ছি না, কেননা এখানে ইস্টবেঙ্গল ফ্যানদের একটা বিশাল দোষ আছে। তারা সবসময় নিতু যাও, এই বয়কট সেই বয়কট এসব বলতে থাকে, কিন্তু কি লাগবে সেটা তারা বলে না। তারা এমন একটা দাবি করে, উদ্ভট দাবি, যেটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম। একটা গণতান্ত্রিক পরিবেশে ব্যাপারটা অনেকটা এরকম, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই বা প্রধানমন্ত্রী পদত্যাগ চাই। এবার বাবা, আপনি একটা গণতান্ত্রিক পরিবেশে রয়েছেন, আপনাকে যদি মুখ্যমন্ত্রীর পরিবর্তন দরকার করতে হয়, আপনাকে তাহলে সেটা যখন রাজ্যে ইলেকশন হবে তখন করতে হবে, বা প্রধানমন্ত্রীর পরিবর্তনের জন্য আপনাকে যখন দেশে ইলেকশন হবে তখন করতে হবে। এই ত্যাগ মুখ্যমন্ত্রী পরে ত্যাগ এইগুলো না, মানে শিশুসুলভ কথাবার্তা, দায়সারা কথাবার্তা। তেমনই নিতুর পদত্যাগ চাই, টোটাল ফালতু কথাবার্তা। বরঞ্চ আপনি কী চাই সেটা বলছেন না, আপনি মিডিয়ার তালে নাচছেন। কিছুদিন আগে আমরা যেমন দেখলাম, আমি চুপচাপ ছিলাম, মানে পুরো ভারতীয় মহাদেশে যত মিডিয়া আছে প্রত্যেকে এটা ওটা মানে গুলের বাহার নিয়ে শুরু করেছিল, এই হচ্ছে চিল্লামিল্লি শুরু করে দিয়েছে। সন্ধে রাত্রি সারাদিন ধরে এই করে নিল, ওই করে নিল, মানে কত বড় মিথ্যে কথা। মানে হাসিও পায় এদের দেখে, এখন হাসিও পায় আমার। তবে ওই কথায় আছে না, ছোট মিথ্যে কথা বলতে বলতে একদিন আপনি বড় মিথ্যুক হয়ে যান, একটা আন্তর্জাতিক লেভেলে একটা মিথ্যুক হয়ে যান। যখন বাংলার কোনো ঘটনা নিয়ে মিডিয়া রং চড়িয়ে মিথ্যে কথা বলে, তখন ভাবি না থাকতে বাংলার ব্যাপার। তো সেটা যখন প্রতিবাদ করেন না, তখন কী হয়, একটা সময় আন্তর্জাতিক লেভেলে মিথ্যা কথা বলতে শুরু করে, গোটা বিশ্বের কাছে দেশের একটা বদনাম হয়। ইস্টবেঙ্গলের ব্যাপারে আসা যাক। ইস্টবেঙ্গলের কী হবে আইএসএলের সামনের মরশুমে? যেমন আমি কি সম্ভাবনার কথা বলছি, যেটা পুরোপুরি কর্মযোগ নির্ভর। এটা করলে ওটা হবে, ওটা না করলে না হবে। প্রথমত আমি বলি, ইস্টবেঙ্গল যদি কর্মযোগ অনুযায়ী ভালো কর্ম করে, ইস্টবেঙ্গল ভালো ফল করবে। ভালো ফল মানে কি আইএসএল জিতবে না? আইএসএল জেতার সম্ভাবনা খুবই কম। যদি খুব ভালো কাজও করে,
সামনের মৌসুমে আইএসএল জেতার সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি ভালো কর্ম করে তাহলে ইস্টবেঙ্গল এই কাছাকাছি থাকবে, ওপরের টিমগুলো কাছাকাছি থাকবে, এবং যদি মানে খুব ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে চ্যাম্পিয়নশিপে দাবিদার হলেও হতে পারে। কিন্তু ইস্টবেঙ্গল যদি কুকর্ম করে বা নিষ্কর্ম বা অপদার্থের মতন কাজকর্ম করে, ইস্টবেঙ্গল আবার 9th 11th এই রেঞ্জই হবে। গত 5 বছর ধরে যা হয়ে আসছে বা আই লিগের আমলে যেটা হয়েছে, মানে ইস্টবেঙ্গল জেতার দাবিদার কোনো কালই ছিল না। মিথ্যে কথা যারা বলছে আপনারা অন্য একটা হ্যালুসিনেশনের মানে জগতে রয়েছেন। আপনি ইস্টবেঙ্গল ফ্যান হলেও কিছু এসে হয় না, সেটা সত্যি কথা। তো কী করতে হবে? প্রথমেই দেখুন, আমি ছোটোখাটো কিছু কথাবার্তা বলছি, আপনাকে কিন্তু প্রথমে একটা ভালো কোচ লাগবে। আপনি যতই দামি দামি বাজার থেকে বায়ো প্রোডাক্ট কিনে আনুন, বায়ো চাল, বায়ো মাংস, বায়ো টমেটো যতই কিনে আনুন না কেন, বায়ো মশলা, একদম নিজে দাঁড়িয়ে কাচ্চিখানির তেল, সর্ষের তেল বানালেন, আপনার রাঁধুনি যদি ঠিকঠাক না হয় ও কিচ্ছু হবে না। ওই পিকে ম্যানেজাররা কথা বলে গেছে, কিন্তু তার উল্টো কথাটা প্রযোজ্য। পিকে বলেছিল ডাটা চচ্চড়ি দিয়ে কি বিরিয়ানি হয়, সেটা যেমন সত্যি কথা, তেমন আপনি ওই নামি দামি উপাদান আনলেও বিরিয়ানি হবে না যদি না আপনার রাঁধুনি বিরিয়ানিটা বানাতে জানে। এটা একটা ব্যাপার। তো প্রথমে একটা কোচ ঠিকঠাক লাগবে। ওই রাস্তার থেকে যাকে তাকে ধরে আনলেন, বাংলাদেশ থেকে ধরে আনলেন, ওখানে সমস্যা হচ্ছে বলে একটা বেকার একটা কোচকে ধরে আনলেন, একটা ভিকিরি মার্কার সাহেবকে, ওই সদর স্ট্রিটের সাহেবের মতন। তার চলন বলন দেখলে মনে হয় সদর স্ট্রিটে দেখবেন কিছু মরা খেকো ওই জিপসি সাহেব ঘুরে বেড়ায়। সদর স্ট্রিট আপনি জানেন না, ওই মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম সামনে যে রাস্তাটা, জওয়াহরলাল নেহরু পারপেন্ডিকুলার, ওটা সদর স্ট্রিট। ওখানে সব বাংলাদেশিরা আসে যারা কম বাজেটে থাকে, সস্তার অনেক হোটেল আছে, আর সেখানে অনেকে মরা খেকো সাহেবরাও থাকে। তো ওরকমই একটা সাহেবকে ধরে এনেছেন, একটা কোথা থেকে বাংলাদেশ থেকে ধরে এনেছেন। তো এরকম কোচ রাখলে কিন্তু মানে 100% গ্যারান্টি ইস্টবেঙ্গল আবার ট্যাঙ্কি খাবে, আবার 9 থেকে 11th হবে। তো প্রথমত আপনার ভালো কোচ লাগবে। এবার তাহলে পড়ে থাকলো কি, প্লেয়ার পড়ে থাকলো দেশি এবং বিদেশি। দেখুন, দেশি খেলোয়াড়দের ক্ষেত্রে গত বছর এটা এখন সমস্ত ফালতু ইউটিউবার যত হচ্ছে ইস্টবেঙ্গল, তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করছে, বা জার্নালিস্টরাও, মানে যারা দিন রাত উল্টোপাল্টা দেশের রাজনৈতিক জার্নালিস্টদের যে হাল, স্পোর্টস জার্নালিস্ট তো হবে ভুলভাল সারাদিন ভুলভাল লিখে যাচ্ছে। আজকে দেখলাম একটা লিখেছে একজন, বর্তমানে বিশাল বড় করে লিখেছে যে দেশের মানে রাজনৈতিক জার্নালিস্টরাই ওরকম, পলিটিক্যাল জার্নালিস্ট ওই হাল তাদের। আর যাকে যেটা হচ্ছে যে মানে দেশি প্লেয়ার গত বছর কিন্তু ভালো ছিল। তো আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু এই মানে আই লিগের যুগে নেই যে সবার সাথে 1 বছরের চুক্তি, আপনি আবার পুরো পুলটাকে পেয়ে যাচ্ছেন, পয়সা নিয়ে যাকে পারবেন তুলে নেবেন। সবাই রোলিং কন্ট্রাক্ট, আমি বহু আগে বলেছিলাম, যে সবার রোলিং কন্ট্রাক্ট থাকে। রোলিং কন্ট্রাক্ট মানে কি, ধরুন কারো একটা 4 বছরের চুক্তি বা 3 বছরের চুক্তি, তো সেই প্লেয়ারটা যদি ভালো হয়, তার চুক্তি শেষ হওয়ার 1 বছর আগে আবার তাকে একটা লম্বা কন্ট্রাক্টে সই করিয়ে নেওয়া হয়, এবং তাতে দুপক্ষেরই লাভ আছে। এটা আমি আগে বলেছিলাম কেন লাভ আছে দুপক্ষেরই। এবং ভালো প্লেয়ার আপনি খুব কম পাবেন, ওই মানে একটা দুটো কেউ হয়তো ছাড়বে ট্রান্সফার ফি দিয়ে, সেটা একটা সমস্যা নয়। কেননা আপনার কাছে গত বছর ভারতীয় কোর টিমটা ভালোই ছিল, একটা দুটো হয়তো আপনি পাবেন ট্রান্সফার ফি দিয়ে, কিন্তু বাকি আপনাকে প্লেয়ার তুলতে হবে রিজার্ভ বেঞ্চের জন্য। সেই জন্য আপনার যে কোচ হবে, ওই মরাখেকো সদর স্ট্রিটের কোচ হবে না, আপনার এমন কোচকে আনতে হবে যে কিন্তু ওই ইউথ থেকে প্লেয়ারগুলোকে ঘষে মেজে তাকে দাঁড় করাতে পারবে সিনিয়র টিমে। এই ব্যাপারটার উপর কিন্তু আপনার নজর রাখতে হবে আপনি যখন একটা কোচ চয়ন করবেন। এবার বিদেশিদের ক্ষেত্রে আসা যাক, অবশ্যই মানে 6টা ভালো বিদেশি হতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের যে মানে এই মুহূর্তে যে কোচ আছেন, জানি না তিনি আদৌ আছেন কি না, ওই সদর স্ট্রিটের বিক্রি মার্কা কোচ, তো উনি কিন্তু মানে পুরোপুরি বিদেশি নির্ভর ফুটবল খেলেন। মানে উনি ভাবেন উনি যে চিন্তাভাবনাটা নিজের মাথা থেকে বার করতে পারছে না, সেইটা মিগুয়েল, আমার রবসন, এরা মাথা খাটিয়ে বার করে দেবে অন দ্য ফিল্ড, মানে অন দ্য জব ট্রেনিংয়ের মতন। অন দ্য ফিল্ড
স্ট্র্যাটেজি তৈরি করবে, খেলতে খেলতে স্ট্র্যাটেজি তৈরি করবে। খেলতে খেলতে স্ট্র্যাটেজি তৈরি হয়, মানে প্লেয়াররা অবশ্যই দে মেক এ ডিফারেন্স, কিন্তু প্রথমে তো আপনাকে একটা বেসিক স্ট্রাকচার একটা কোচকে তৈরি করতে হবে। তো এইটা এই কোচের কিন্তু মাথা থেকে বেরোয় না। তো এখানে আপনি যদি এই কোচকে ধরুন চাহিদা অনুযায়ী ছখানা একদম তুখোর বিদেশি এনে দিলেন, তাহলেও বিদেশি তো চোট লাগেই। ছটা আপনি পসিবিলিটি বা প্রবাবিলিটি, আপনি হিস্টোরিক্যাল রেফারেন্স দেখুন, স্ট্যাটিস্টিক্স দেখুন, মানে আইএসএলে প্রত্যেকটা টিমের বিগত 5 বছরে তারা যে বিদেশি দিনে শুরু করেছে ছটা নিয়ে শেষ করতে পেরেছে কি না। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন পারেনি, চোট আঘাত লাগবেই, ফুটবলে থাকবেই। তো সেখানে আপনার যদি মানে একজন বিদেশি চোট খায়, আপনি তো আবার গেলেন, আবার ট্যাঙ্কি খেলেন, আবার নিতু বলবে তোলাই বল, কী করবো তোলাই বল, ওদের বিভাস কিছু বুঝতে পারছি না, কেন লোকজন গালাগাল দিচ্ছে, কিছু বুঝতে পারছি না। আর নিতু বলবে তোলাই বল, ওরকমই হবে না। আপনি আবার নিতু হটাও বয়কট আমরা যাবো না মাঠে, ওরকমই করবেন আপনার ইসমাইল ফ্যান ওরকমই মূর্খ, ওরকমই করবেন। আপনারা সময় থাকতে ঠিকঠাক জিনিস দাবি করেন না, আর যখন সর্বনাশটা হয়ে যায় তখন মরা কান্না শুরু করে দেন, এই হটাও ওই হটাও, নিতু বয়কট, এই বয়কট। আপনারা শুরুতেই কেন চুপটা থাকেন, সেইটাই তো আমার প্রশ্ন। তো 6টা বিদেশি নির্ভর যদি কেউ ফুটবল খেলতে চায়, কোনো কোচ, সে কোচিং করবে না, সে প্লেয়াররাই মাথা কাটিয়ে বার করে দেবে, সে প্লেয়ারের তো চোট লাগবে, একটা কি দুটো প্লেয়ারের লাগবেই। তখন আবার আপনি গেলেন, আবার একটা মরশুম আবার 9th কি 11th হলেন। তো এর থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আপনার কোচকে এমন সিস্টেম করতে হবে যাতে একটা দুটো বিদেশি চোট খেলেও যে পরিবর্তন করে যে বিদেশি আনবেন বা স্বদেশি প্লেয়াররা একটা ম্যানেজ করতে পারবে। তো এই ব্যাপারগুলো যদি না মাথায় রাখেন, ওই আবার 9th হবেন, 11th হবেন, 12th হবেন, মরাকান্না কাঁদবেন, মরাকান্না জুড়বেন, ভাগ্যকে দোষ দেবেন, দিনের পর দিন ভাগ্যকে দোষ দেবেন। কবে থেকে আই লিগ পাননি, ভাগ্যকে দোষ দিচ্ছেন। এই একবারের বেশি একবারও ইস্টবেঙ্গল কিন্তু আই লিগ পাওয়ার যোগ্যতা দেখায়নি, প্রদর্শন করেনি। আবেগের জন্য মানুষ অনেক কিছুই বলে। সবাই ভালো থাকবেন।